বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হঠাৎই স্পেনের সিউতা ভূখণ্ডে আসা অভিবাসন প্রত্যাশীদের 50,000-ই ফিরে গেছেন নিজ দেশে। আকস্মিক ঢলের কারণ হিসেবে আলোচনায় ইসরায়েলের ষড়যন্ত্র তত্ত্ব। ইরান যুদ্ধের কারণে তলানিতে মার্কিন অস্ত্র ভান্ডার, প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ধ্বংস হয়েছে 1,500-এর বেশি, দাবি সিএসআইএস-এর। মানতে নারাজ ট্রাম্প। কিয়েভে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালালো রাশিয়া। 12 দফায় ছোড়া হয়েছে বিপুল ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন, প্রাণ গেছে অন্তত 9 জনের। স্পেনের ছিটমহল সিউতায় অভিবাসন প্রত্যাশীদের আকস্মিক ঢল বন্ধ হয়েছে। এরই মধ্যে 50,000-এর বেশি মানুষ ফিরে গেছে নিজ দেশ মরক্কোয়। অভিযোগ, স্থানীয়রা অমানবিক আচরণ করেছে তাদের সাথে। স্প্যানিশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে হামলা চালিয়েছে। সেই সাথে খাবার ও বিশুদ্ধ পানির সংকটেও পড়েছেন তারা। এসব কারণে স্পেনের ভূখণ্ড ছাড়তে বাধ্য হন অভিবাসন প্রত্যাশীরা। দল বেঁধে ট্রাকের পিছনে চড়ে ফিরতি যাত্রা, কেউ আবার পায়ে হেঁটেই ফিরছেন নিজ দেশ মরক্কোয়। হাজার হাজার মানুষ ছাড়ছেন স্পেনের ছিটমহল সিউতা। 2 দিন আগেই উন্নত জীবনের আশায় তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে পা রেখেছিলেন স্পেনের এই ভূখণ্ডে। দেশে ফেরা অভিবাসন প্রত্যাশীদের অভিযোগ, স্পেনের সিউতায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তারা। টানা 48 ঘন্টা ভুগেছেন খাদ্যের অভাবে। স্পেন বলছে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু তা সত্যি নয়। তারা সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। আমাদের বাঁচার কোনো উপায় রাখেনি। আমরা সিওটায় এসেছিলাম উন্নত জীবনের আশায়, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ফিরে যাচ্ছি। 48 ঘন্টা না খেয়ে থাকা সত্যি অনেক কষ্টকর। স্থানীয়দের সহিংস আচরণ ও অস্ত্রের হুমকির মুখে পড়তেও হয়েছে তাদের, এমনই অভিযোগ করছে অনেকেই। সিউতায় থাকা মরক্কনরাই আমাদের উপর হামলা করেছে। স্প্যানিশ সেনাবাহিনী ও তারা আমাদের উপর গুলি বর্ষণ করেছে। আমাদের এক ভাই নিহত হয়েছে। আমি এর বিচার চাই। এখানে আসার পর প্রথম সমস্যা ছিল খাবার না পাওয়া, আর দ্বিতীয় কারণ হলো মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশদের হামলা। স্পেনের সরকারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঢলে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ছিল 60,000। সীমান্ত টপকে প্রবেশের সময় পদতলিত হয়ে এবং সাগরে ডুবে প্রাণ গেছে অন্তত 57 জনের, তার মধ্যে নারী শিশুরাও ছিল। পরিস্থিতি সামাল দিতে রাজধানী মাদ্রিদ ছেড়ে সিউতায় চলে আসেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সার্বিক পরিস্থিতি তদারকি করেন তিনি। পরিস্থিতি অনুকূলে না থাকায় এরই মাঝে 50,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী ফিরে গেছে দেশে, জানিয়েছে স্প্যানিশ সরকার। স্পেনে আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণ হিসেবে সামাজিক মাধ্যমে চর্চায় ইসরায়েলের ষড়যন্ত্র তত্ত্ব। নেটিজেনদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি মাদ্রিদের অকুণ্ঠ সমর্থনের জন্য শাস্তিস্বরূপ এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। অনেকেই সরাসরি দায়ী করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মরক্কোকে। আব্রাহাম অ্যাকর্ড চুক্তির আওতায় মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে মরক্কোর। হঠাৎ করেই স্পেনের মালিকানাধীন সিওটায় অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক, যার মধ্যে সবচেয়ে আলোচিত ষড়যন্ত্র তত্ত্ব। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের মধ্যে সবচেয়ে সোচ্চার স্পেন। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তেল আবিবের সাথে সরাসরি বিবাদেও জড়িয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও মধুর নয় মাদ্রিদের সম্পর্ক। মুসলিম দেশ হলেও আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে মরক্কো। রয়েছে প্রতিরক্ষা চুক্তিও। এসব কারণেই স্পেনকে অস্থিতিশীল করার নেপথ্যে এই 3 দেশের ষড়যন্ত্রকে দায়ী করছেন নেটিজেনরা। এই ষড়যন্ত্র তত্ত্ব প্রমাণে চলতি বছরের শুরুর দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক নিবন্ধকে সামনে আনা হচ্ছে, যেখানে সিওতা ও মেলিয়াকে মরক্কোর ভূখণ্ড হিসেবে স্বীকৃতির সপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন বিশ্লেষকরা। পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর 2019 সালের এ সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ পুরনো এক পোস্টও এখন ভাইরাল। গত মার্চে মার্কিন এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল রুবিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মিডল ইস্ট ফোরামে লেখা এক নিবন্ধে মরক্কোকে বুলডোজার নিয়ে সিওতা ও মেলিয়ার দিকে পদযাত্রা আয়োজনের আহ্বান জানিয়েছিলেন। সব মিলিয়ে এখন সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে তুলে ধরা হচ্ছে নানা যুক্তি।
আগামী বছর অনুষ্ঠিত হবে স্পেনের জাতীয় নির্বাচন। বলা হচ্ছে বামপন্থী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে চাপে ফেলতেই হঠাৎ এমন সংকট তৈরি করা হয়েছে যাতে ভোটারদের কাছে জনপ্রিয়তা কমে যায় তার। যদিও এই ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাত থাকার দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে সিউতা এলাকায় সাগর পাড়ি দিয়ে আসা মরক্কনদের চিকিৎসা দিচ্ছে স্পেনের সামরিক বাহিনী। বিভিন্ন ভিডিওতে দেখা যায় সাঁতরে পাড়ি দেওয়া অনেকেই উপকূলে এসে অসুস্থ হয়ে পড়েন। তীব্র জ্বর এবং বমির উপসর্গ দেখা যায় অনেকের মধ্যে। তাদের উদ্ধারের পর নেওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। সুস্থ হওয়ার পর অনেকেই ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে। এখনো যারা অসুস্থ রয়েছেন তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারের স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে। ইরান যুদ্ধের কারণে তলানিতে ঠেকেছে মার্কিন অস্ত্র ভান্ডার। প্রায় 64% কমেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রও কমেছে অর্ধেকের বেশি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। নাছোড়বান্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এটি মানতে নারাজ। অজ্ঞাত কারণে ইরানে হামলা বন্ধ থাকলেও কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে হামলার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত মার্কিন ক্ষেপণাস্ত্র টমাহক ক্রুজ মিসাইল। অন্যদিকে প্রতিরক্ষার জন্য সর্বাধিক ব্যবহৃত দুটি ইন্টারসেপ্টর সিস্টেম থার্ড ও প্যাট্রিয়ট, যা সাধারণত ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে কাজ করে। সংঘাতের প্রথম ধাপ অপারেশন এপিক ফিউরি থেকে শুরু করে যুদ্ধবিরতির সময় এমনকি বর্তমান পর্যন্ত হাজার হাজার সংখ্যায় এসব ক্ষেপণাস্ত্র ও এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী, যার জেরে তৈরি হয় সংকট। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর দেয়া সর্বশেষ তথ্য বলছে সাম্প্রতিক সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টর মজুদ ছিল 2300টি। দীর্ঘ সংঘাতের পর সেই সংখ্যা এখন 800-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আরেক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের ইন্টারসেপ্টর সংখ্যা 450 থেকে কমে 200-র ঘরে নেমে এসেছে। এসব ক্ষেপণাস্ত্রের মজুদ পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে কমপক্ষে 3 বছর সময় লাগবে। এই সময়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোথাও যুদ্ধ বাঁধলে তা যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবশ্য বরাবরই অস্ত্র স্বল্পতার এমন দাবিকে অস্বীকার করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কদিন আগেও নিউ ইয়র্ক টাইমসের করা অনুসন্ধান পুরোপুরি উড়িয়ে দেন তিনি, যেখানে দাবি করা হয় সংকটের কারণে বাধ্য হয়ে হামলা থামাতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। এদিকে গণমাধ্যমকে দেয়া মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ সাক্ষাৎকারেও উঠে এসেছে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি। আমরা তাদের ওপর আঘাত হানবো অত্যন্ত জোরালোভাবে। এক পর্যায়ে তাদের বলতে হবে আমরা আর এটা সহ্য করতে পারছি না। আমি তাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছি কারণ তারা মিথ্যা বলে। সম্প্রতি CSIS এর আরেক প্রতিবেদনে উঠে আসে এপ্রিল পর্যন্ত পেন্টাগন টমাহক ক্রুজ মিসাইলে প্রায় 30% মজুদ ব্যবহার করেছে, যার বিপরীতে উৎপাদন সক্ষমতা খুবই ধীর। সৌদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বাব এল মানদেব প্রণালীতে টোল আদায়ের কোনো পরিকল্পনা নেই হুতির। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়েছে জলপথটিতে সম্পূর্ণ বিনামূল্যেই জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে হুতি। ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় নেই এমন সব জাহাজই নিরাপদে বাব এল মানদেব পাড়ি দিতে পারবে বলেও জানানো হয়েছে। চলমান উত্তেজনার জেরে সৌদি আরবের সাথে সংশ্লিষ্ট সব জাহাজের জন্য বাব এল মানদেব বন্ধ ঘোষণা করে হুতি। তাদের নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালীটি পাড়ি দেওয়ার অভিযোগে একাধিক জাহাজে হামলাও চালানো হয়। দখলকৃত পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। শুক্রবারও ব্যাপক হামলা ধরপাকড় চালিয়েছে ফিলিস্তিনিদের আবাসে। গুলিবিদ্ধ হয়েছে মাত্র 15 বছরের এক কিশোর। আটক করেছে অন্তত 3 জনকে। শুক্রবার গভীর রাতে বেথেলহেমের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে ইসরায়েলি সেনারা গুলি ছোঁড়ে আশপাশের এলাকায়। গুরুত্বপূর্ণ সড়কগুলোয় সেনা মোতায়েন করে বন্ধ করে দেয় প্রবেশ পথ। সিরিজ হামলার শিকার হয় একাধিক অঞ্চল। কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেডও নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। শহর ছাড়াও সংলগ্ন গ্রাম, শরণার্থী শিবির কিছুই রক্ষা পায়নি। 2023-এর অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরই হামলার পরিধি বৃদ্ধি পায় পশ্চিম তীরেও। প্রাণ হারান প্রায় 1200 ফিলিস্তিনি, আহত 13,000-এর বেশি, বন্দী হয়েছেন 24,000। দীর্ঘ 6 বছর পর আবারও চালু হচ্ছে চীন ভারত সীমান্তে বাণিজ্য। কোভিডের কারণে বন্ধ থাকা সিকিমের নাথুলা পাস খুলে দেওয়া হয়েছে। এই পথে বাণিজ্যের জন্য 400 জন ব্যবসায়ীকে পারমিট দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় প্রশাসন। তবে শুরুতে হাতে গোনা কয়েকজনই পাবে এই সুবিধা। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সীমান্ত বাণিজ্য স্বাভাবিকভাবে চালু হলে দুই দেশেই লাভবান হবে বলে মত বিশ্লেষকদের। চীন ভারতের সম্পর্কে বৈরিতা চলে আসছে বেশ কয়েক যুগ ধরেই, তবে এতে ভাটা পড়েনি দুই দেশের মধ্যকার বাণিজ্যে।
করোনা মহামারীর কারণে দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে সিকিম চীন সীমান্তের নাথু লা পাস। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম। Starting the Indo-China খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই পথ দিয়ে ভারত চীন সীমান্ত বাণিজ্য আবার শুরু করতে যাচ্ছি, আর বাণিজ্য চালু করতে যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। trade had come to a stand. প্রতি বছর মে থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে বাণিজ্যিক কার্যক্রম। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে চলাচল করবে পণ্য বহনকারী যানবাহন। দুই দেশই পূর্বের মতো 36টি অনুমোদিত পণ্যের আমদানি রপ্তানি বহাল রেখেছে। বাণিজ্য মৌসুমে 400 জন ব্যবসায়ীকে পারমিট দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন। প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক পাস ছাড়া হবে। দুই দেশের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ীদের মাঝে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর বাণিজ্য ফের শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে দারুণ উদ্দীপনা কাজ করছে। এবারের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, রাস্তার অবস্থাও দারুণ, তাই আমরা আশাবাদী যে এই বাণিজ্য দারুণ সফল হবে। প্রাচীন এবং ঐতিহাসিক এই পথ দিয়ে সংস্কৃতি, ধর্ম এবং অর্থনৈতিক কার্যক্রম চলে আসছে দুই দেশের মাঝে। তবে 1962 সালে চীন ভারত যুদ্ধের পর প্রায় অর্ধশতক বন্ধ ছিল এই পথ। 2006 সালে দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে ফের চালু করা হয় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দরটি। কোভিডের দীর্ঘ বন্ধ ও হিমালয়ের বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত লাথুলার চেকপোস্ট ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত বাণিজ্য সহায়তার জন্য ইন্দো তিব্বত সীমান্তে মোতায়েন করা হয়েছে পুলিশ। আজাদ কাশ্মীরে সহিংসতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। শুক্রবার লাহোর প্রেস ক্লাবের সামনে হয় প্রতিবাদ কর্মসূচি। নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থনে কাশ্মীর সংহতি সমাবেশের ব্যানারে বিক্ষোভ করেন মানবাধিকার কর্মী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। তবে মিছিল শুরু হওয়ার পরপরই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। কাশ্মীরে গোলাগুলি বন্ধ করে সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আইনসভা নির্বাচন ঘিরে সম্প্রতি বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে কাশ্মীর। পুলিশের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে 30 জন, যার প্রতিবাদে এই বিক্ষোভ। ইউক্রেনের রাজধানীকে টার্গেট করে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালালো রাশিয়া। শুক্রবার রাতভর কিয়েভে অন্তত 12 দফায় ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে প্রাণ গেছে কমপক্ষে 9 জনের। আহত হয়েছে শিশুসহ প্রায় অনেকেই। ভয়াবহ এই হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন সেখানকার বাসিন্দারা। জ্বলছে কিয়েভ। রাতভর রুশ হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানীর বিভিন্ন স্থান। শুক্রবার রাতভর কিয়েভের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অন্তত 35টি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে কিয়েভে। এর পাশাপাশি শতাধিক ড্রোনও ছোড়া হয়। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে সেভচেনকিভস্কি এলাকায়। বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসযজ্ঞের নিচ থেকে আটকা পড়াদের উদ্ধারে চলছে কাজ। হতাহত হয়েছে বেশ কয়েকজন। চারপাশ অন্ধকার, একটু পরে ভয়াবহ বিস্ফোরণ। পরে আলো ফিরলে দেখি আমাদের অ্যাপার্টমেন্ট বলতে আর কিছু নেই, শুধু দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। দরজা জানলা ভেঙে গেছে, চারদিকে শুধু কাচের টুকরো। আমার আশেপাশের বহু মানুষ মারা গেছে। এক ভয়াবহ দৃশ্য। তারা বেসামরিক মানুষ আর মানব জীবনের মূল্য বোঝে না। মানুষ যখন মহাকাশে নতুন বসতি গড়ার স্বপ্ন দেখছে, তখন তারা এখনো ভূমি দখলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটি ভয়াবহ। হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিয়েভের বিস্তীর্ণ অঞ্চল। কর্তৃপক্ষের দাবি, শুধু বেসামরিক অবস্থানকেই লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভ শহরের ওপর ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আরেকটি হামলা চালিয়েছে রাশিয়া। শহরের 5টি জেলায় ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। এই মুহূর্তে আমাদের কাছে তথ্য আছে যে আমাদের শহরের 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 17 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউক্রেন এখনও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা সীমিত দেশটির। এ কারণে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলো বারবার হামলার মুখে পড়লেও প্রতিরোধ করতে পারছে না ইউক্রেন। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সহায়তার আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার ব্যাপক হামলার মধ্যেই বিক্ষোভে উত্তাল ইউক্রেন। শুক্রবার রাজধানী কিয়েভে সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে দায়িত্বে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। যুদ্ধের মধ্যেই গুরুত্বপূর্ণ পদে রদবদলের জেরে গত 2 সপ্তাহ ধরে কিয়েভ সহ বিভিন্ন শহরে নিয়মিত রাস্তায় নামছে ইউক্রেনের সাধারণ বাসিন্দারা। শুক্রবার হয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মিছিল। এ সময় সেনাপ্রধানের বরখাস্তের দাবিও জানান বিক্ষোভকারীরা। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রীকে অব্যাহতি দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ স্পষ্ট না করলেও জেলেনস্কি জানিয়েছেন সেনাপ্রধানের সাথে তার মতপার্থক্য চরমে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি F-35 যুদ্ধ বিমান। দুর্ঘটনার আগ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন পাইলট। তাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মিরামার এয়ার স্টেশনের রানওয়ের কাছে যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে। তবে এটিকে দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করেছে প্রশাসন, জানায়নি কোনো কারণ। মূলত F-35 ফাইটার জেটের 3টি সংস্করণ আছে। এর মধ্যে F-30B সংস্করণটি নৌবাহিনীর জন্য ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের আধুনিকতম স্টেলথ ফাইটার জেট এটি। যৌথ সামরিক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান ও নৌবাহিনী। শনিবার হুয়াংআন দাও এবং এর আশপাশের এলাকায় মহড়া চালানো হয়েছে। এক বিবৃতিতে চীনা সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা নষ্টে কিছু দেশের কর্মকাণ্ডের জবাব এই মহড়া, যার লক্ষ্য চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ সুরক্ষায় বাহিনীর প্রকৃত যুদ্ধ ক্ষমতা যাচাই ও বৃদ্ধি করা। তবে মহড়ায় কি কি সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং কতজন সামরিক সদস্য অংশ নিয়েছে সে বিষয়ে বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি। শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। শুক্রবার 2019 সালে ইস্টার সানডের বোমা হামলায় 279 জন নিহতের ঘটনায় দেওয়া হয় এই রায়। এছাড়া সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা হেমাসিরি ফার্নান্দোকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। দেশটির একটি বিশেষ আদালতে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই দুজন, যার মধ্যে রয়েছে হামলা প্রতিরোধে ব্যর্থতা, দায়িত্ব পালনে অবহেলা, হত্যা ও হত্যা চেষ্টা। শ্রীলঙ্কার মৃত্যুদণ্ডের বিধান থাকলেও সাধারণত তা কার্যকরের নজির বিরল। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 4.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল ইতালির শহর নেপলস। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:45 কাম্পি ফ্লেগেরি এলাকায় আঘাত হানে এটি। ভূগর্ভের প্রায় 3 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। প্রাথমিকভাবে নেপলস ও এর আশপাশের এলাকার বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ এবং ট্রেন মেট্রো চলাচল, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপলসে রেকর্ড করা এ যাবৎকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। 2016 সালের পর মধ্য ইতালিতে পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রায় 2 দিন পার হতে চললেও এখনও সন্ধান মেলেনি পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় তুষারধসে নিখোঁজ 6 পর্বতারোহীর। এখন পর্যন্ত 4 জনের মরদেহ ও দেহাবশেষ পাওয়া গেছে। তারা যুক্তরাষ্ট্র, ওমান, পাকিস্তান এবং নেপালের নাগরিক। এখনও খুঁজে পাওয়া যায়নি বিশ্বখ্যাত ক্লাইম্বার নির্মল পূর্জাকে। গতকাল তার শরীর লাগানো ট্র্যাকারের সিগন্যাল পায় উদ্ধারকারীরা। পরবর্তীতে জানা যায় তুষারধসের কারণে সেটি নির্মল পূর্জার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে ড্রোনের মাধ্যমে কয়েকজনকে দেখা গেলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের কাছে যেতে পারছে না উদ্ধারকারী হেলিকপ্টার। পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের ব্রড পিক পর্বত আরোহণের অভিযানে অংশ নিয়েছিল ক্লাইম্বারদের 10 জনের একটি দল। জেরুজালেমের কাছেই দেখা মিলেছে এক বিরল দৃশ্যের। মাইলের পর মাইল বিশাল মাকড়সার জালে ঢাকা পড়ে গেছে নদীর তীর ও গাছপালা। প্রাকৃতিকভাবে তৈরি এই অদ্ভুত ও রহস্যময় দৃশ্য যেমন রোমাঞ্চকর, তেমনি এর পেছনের বৈজ্ঞানিক কারণটিও বেশ চমকপ্রদ। তবে প্রকৃতিতে এই সৌন্দর্যের ঠাঁই মাত্র কয়েক মাসের। গ্রীষ্ম শেষ হলেই প্রকৃতির নিয়মেই বিলীন হতে থাকে এই দৃশ্য। চারদিকে পাহাড় আর মাছ দিয়ে বয়ে চলছে ছোট নাহাল শরিক নদী। পানির ধারার 2 পাশে বাসা বেঁধেছে লাখো মাকড়সা। পুরো এলাকা জুড়ে যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে প্রাণীটি। দেখে মনে হবে কল্পকাহিনীর কোনো ভূতরে নগরী। বাস্তবেই এমন এক অদ্ভুত দৃশ্যের দেখা মিলেছে জেরুজালেম থেকে কিছুটা দূরেই। গা ছমছম করা এই দৃশ্যের পেছনে রয়েছে রহস্য। শরিক নদীতে মূলত জেরুজালেমের বর্জ্য পানি প্রবাহিত হয়, যা মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী। দীর্ঘ চোয়ালযুক্ত মাকড়সার মূল খাদ্য মূলত এসব মশায়। তাই খাদ্যের প্রাচুর্য থাকায় এখানে বাসা বেঁধেছে লাখ লাখ মাকড়সা। পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকায় বংশবৃদ্ধি হয়েছে তাদেরও।
মশা শিকারে এই মাকড়সা নদীর দুই ধার ধরে বুনেছে মাইলের পর মাইল মরণ ফাঁদ। শিকার ধরার জন্য পুরো গাছ জুড়ে সূক্ষ্ম জাল বিছিয়ে রেখেছে। তবে এই রাজত্ব বেশি দিনের নয়। গ্রীষ্ম শেষ হলেই নামতে শুরু করবে তাপমাত্রা, আর ঠান্ডা আবহাওয়া মশার জন্য উপযোগী নয়। সে সময় মশার উপদ্রব কমার পাশাপাশি টান পড়বে মাকড়সার খাবারেও। খাদ্যের অভাবে তাদেরও সংখ্যা কমতে থাকবে, একই সাথে কমে আসবে মাকড়সার জালও। প্রকৃতির এই অদ্ভুত সমীকরণ সাময়িক। মৌসুমি এই পরিবর্তন কাটিয়ে খুব শিগগিরই উপত্যকাটি ফিরে আসবে সেই চিরচেনা রূপে। আমরা শুধু জিততে চাই। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের মুখে দাঁড়িয়ে এ কথাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো যুদ্ধে যে কোনো মূল্যে জয়লাভ করা এবং তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের ধারের কাছে ঘেঁষতে না দেয়া। ক্যাম্প ডেভিডের বৈঠকে সেই বার্তা আরও একবার জোরালোভাবে বিশ্বকে জানিয়ে দিলেন তিনি। 31 জুলাই যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ঐতিহাসিক ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, আমরা শুধু জিততে চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি। এমন পরিস্থিতিতেও আমরা যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করছি, কিন্তু ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, বিষয়টি খুবই সহজ। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। আমরা ইরানের উপর খুব কঠোরভাবে হামলা চালিয়ে যাব। এক সময় তারা বলবে, আর সহ্য করতে পারছি না। ইরান এখনো সামরিক ও রাজনৈতিক দিক থেকে শক্ত অবস্থানে রয়েছে। তেহরানের এমন দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, দেশটি এখন অত্যন্ত শোচনীয় ও খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তারা অত্যন্ত অসৎ এবং তাদের সঙ্গে কোনো সমঝোতা করা অত্যন্ত কঠিন। ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অতীত যুদ্ধের সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা করে তিনি বলেন, মাত্র 5 মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তার দাবি, বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনের অপেক্ষায় থাকা অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট তাকে জানান, জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ঘটনার পর তেহরানের প্রতি আস্থা আরও কমেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরান। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তিতে সই করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান, কিন্তু সাম্প্রতিক পাল্টা হামলার পর দুই দেশের সম্পর্ক আবারও দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং সংঘাত নতুন করে তীব্র হয়ে উঠেছে। বাব আল মান্দেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশ সহ 14 দেশের একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করা হয়েছে। এই জোটে আরও আছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরস। 30 জুলাই এক বিবৃতিতে মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের জোট গঠনের ঘোষণা দেয় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সমষ্টিগত সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এই জোটের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস রপ্তানি হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে ওই পথে চলাচল কার্যত সীমিত হয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কারণে বাব আল মান্দেব লোহিত সাগর এডেন উপসাগর নৌপথ ঝুঁকির মুখে পড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জোট গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত 51টি দেশের মধ্যে 43টি দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। একই ধরনের নিরাপত্তা স্বার্থ সত্ত্বেও এই জোটে যোগ দেয়নি সংযুক্ত আরব আমিরাত ও ওমান। লোহিত সাগরে এসপিডিস নামে একটি নৌ নিরাপত্তা মিশন রয়েছে ইইউর। তবে সৌদি নেতৃত্বাধীন নতুন জোটের সঙ্গে সেই মিশনের পার্থক্য কি হবে তা স্পষ্ট করা হয়নি।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রতিক্রিয়া শেষে ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব এবং আন্তঃরাষ্ট্রীয় সামুদ্রিক হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ই সবচেয়ে কার্যকর উপায়। গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, মহড়া এবং সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করবে জোটের সদস্য দেশগুলো। তবে কোন দেশ কতটি জাহাজ বা বিমান দেবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সৌদি আরব জানিয়েছে, জোটের সদর দপ্তর হবে সৌদি আরবে, তবে পুরোপুরি প্রতিরক্ষামূলক ও নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি এটি। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এবং হরমুজ প্রণালীতে চলাচল কার্যত সীমিত হওয়ায় পূর্বাঞ্চলের তেল ক্ষেত্র থেকে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে সংযুক্ত ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত রেখেছে সৌদি আরব। তবে সেই তেল রপ্তানির জন্য বাব আল মান্দেব প্রণালী অতিক্রম করতে হয়। ইরিত্রিয়া, জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী এই প্রণালীর ইয়েমেন সংলগ্ন পশ্চিমাঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে থাকায় লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলার কৌশলগত সুবিধা পাচ্ছে তারা। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। মাত্র 29 কিলোমিটার চওড়া বাব আল মান্দেব লোহিত সাগরে প্রবেশ ও বের হওয়ার দুটি প্রধান পথের একটি, অন্যটি সুয়েজ খাল। ফলে এই এলাকায় যে কোনো বাধা বৈশ্বিক জ্বালানির দাম নতুন করে বাড়িয়ে দিতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।